আসসালামু আলাইকুম। লাল নীল দীপাবলি বইটি থেকে ১৪২টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আজকের এই ভিডিও। আপনারা অনেকেই লাল নীল দীপাবলি বইটি সম্পর্কে জানেন যে এই বইটি থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন বিসিএস, ব্যাংক জব এবং যেকোনো চাকরির পরীক্ষা সহ ভর্তি পরীক্ষাতেও অনেক প্রশ্ন এসে থাকে। যারা লাল নীল দীপাবলি বইটি সম্পর্কে জানেন না তাদের উদ্দেশ্যে বলি যে এটি হুমায়ুন আজাদ রচিত একটি বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কিত বই এবং এই বই থেকে বিগত বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন চাকরির পরীক্ষা হোক, বিভিন্ন ভর্তি পরীক্ষা হোক এবং যেকোনো পরীক্ষা যাতে বাংলা সাহিত্য নিয়ে প্রশ্ন আসে, সেখানে এই লাল নীল দীপাবলি থেকে হুবহু বিভিন্ন তথ্য এসেছে। তাই আজকের এই ভিডিওতে আমি লাল নীল দীপাবলি থেকে মোট ১৪২টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে এই ভিডিওটি করলাম। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বেশ কিছু নতুন তথ্য জানতে পারবেন। এছাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিওগুলো সামনে পেতে। ১ নম্বরে, বাংলা সাহিত্য কত বছর ধরে রচিত হচ্ছে? ১০০০ বছরেরও বেশি। বাংলা সাহিত্যের প্রথম বইটির নাম কি? বাংলা সাহিত্যের প্রথম বইয়ের নাম হচ্ছে চর্যাপদ। কোন শতকে বাংলা সাহিত্যের জন্ম? দশম শতকের মাঝামাঝি সময়ে বাংলা সাহিত্যের জন্ম। বাংলা সাহিত্যের জন্মলগ্নে কোন ভাষাটি সমাজের উঁচু শ্রেণীর ভাষা ছিল? এটি ছিল সংস্কৃত ভাষা। সংস্কৃত ভাষা সমাজের উঁচু শ্রেণীর ভাষা ছিল। বাংলা সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ বা গ্রন্থ হচ্ছে চর্যাপদ, অর্থাৎ চর্যাপদ একটি কাব্যগ্রন্থ ছিল। চর্যাপদের রচনাকাল ৯৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ। বাংলা গদ্যের আবির্ভাব কোন শতকে বা সালে ঘটে? এটি ১৮০০ সালের পর থেকে বাংলা গদ্যের আবির্ভাব ঘটে। দশম শতক থেকে অষ্টাদশ শতকের শেষ পর্যন্ত বাংলা সাহিত্যে কোন রূপে ছিল? বাংলা সাহিত্য কোন রূপে ছিল? এটি ছিল পদ্য রূপে, অর্থাৎ বাংলা সাহিত্যের ম্যাক্সিমাম সাহিত্যকর্ম তখন পদ্যাকারে প্রকাশিত হতো। নৃতাত্ত্বিকদের মতে বাঙালি পূর্বপুরুষ কারা? বাঙালিদের পূর্বপুরুষ সিংহলের ভেট্টারা। ভারত তীর্থ কার লেখা কবিতা? ভারত তীর্থ রবি ঠাকুরের লেখা একটি কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের। বাঙালি রক্তধারায় কোন কোন জাতির রক্ত মিশে আছে? হুমায়ুন আজাদ কর্তৃক গবেষণা কার্যে তিনি পেয়েছেন ভেড্ডা, মঙ্গোলীয়, ইন্দো আর্য এবং শক। এই ৪টি জাতির রক্ত মিশে আছে বাঙালির রক্তধারায়। মধ্যযুগের একজন দেশপ্রেমিক কবিকে? মধ্যযুগের একজন দেশপ্রেমিক কবি দৌলত কাজী। কোন ভাষাটি মানুষের মুখে মুখে বদলে পরিণত হয়েছে বাংলা ভাষায়? প্রাচীন ভারতীয় আর্য ভাষা, অর্থাৎ আর্য ভাষা বিভিন্ন ধাপে পরিবর্তিত হয়ে বাংলা ভাষার রূপ লাভ করেছে। সংস্কৃত ভাষার অপর নাম কি? সংস্কৃত ভাষার অপর নাম হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা। ভাষা কি মেনে চলে? ভাষার নিয়ম কানুন মেনে চলে, যা যাকে ব্যাকরণ বলা হয়। ভাষার নিয়ম কানুনকেই ব্যাকরণ বলা হয়। প্রাচীন ভারতীয় আর্য ভাষা পরিবর্তিত হয়ে কোনটিতে রূপ নেয়? পালি ভাষায় রূপ নেয়। প্রাচীন ভারতীয় আর্য ভাষা ১০০০ বছর ধরে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় রূপ নেয়। এই ক্রমবিকাশের ধারায় পর্যায়ক্রমে আরো দুটি ভাষা ছিল, যা হচ্ছে পালি ভাষা এবং প্রাকৃত ভাষা। অর্থাৎ আর্য ভাষা পরিবর্তিত হয়ে যে বাংলা ভাষায় রূপ নেয়, এর ভিতরে আরো দুটো ভাষা ছিল যার নাম হচ্ছে পালি ভাষা এবং প্রাকৃত ভাষা। কোন ভাষায় বৌদ্ধরা তাদের ধর্মগ্রন্থ এবং অন্যান্য বই লিখতেন? পালি ভাষায় তারা বিভিন্ন ধর্মগ্রন্থ এবং অন্যান্য বই লিখেছিলেন বৌদ্ধরা। সন্ধ্যার কুহেলিকা কার পঙ্ক্তিতে এখানে ডাবল এসে গেছে, কার পঙ্ক্তিতে ছড়ানো? চর্যাপদ। চর্যাপদের ভাষা কে কি নাম দেওয়া হয়েছে? কি নাম দেওয়া হয়েছে? এখানে কি হবে? চর্যাপদের ভাষা কি নাম দেওয়া হয়েছে? এটা হচ্ছে সান্ধ্য ভাষা এবং আলো আঁধারির ভাষা। অর্থাৎ চর্যাপদের ভাষাকে বলা হয় সান্ধ্য ভাষা অথবা আলো আঁধারির ভাষা, অর্থাৎ কিছু স্পষ্ট কিছু অস্পষ্ট। প্রাচীন বাংলা ভাষার কয়টি স্তর রয়েছে? প্রাচীন বাংলা ভাষার ৩টি স্তর রয়েছে। এটি ছিল প্রাচীন যুগের বাংলা ভাষা, মধ্যযুগের বাংলা ভাষা এবং আধুনিক যুগের বাংলা ভাষা। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগের ব্যক্তিকাল লিখুন।
প্রাচীন ছিল 950 থেকে 1200, মধ্য ছিল 1350 থেকে 1800 এবং আধুনিক যুগ ছিল 1800 পর থেকে। এছাড়া 1200 থেকে 1350 মধ্যবর্তী সময়কে অন্ধকার যুগ বলা হয়। এই যুগে তেমন কোনো সাহিত্যকর্ম রচিত হয়নি। বাংলা, বাংলা, বঙ্গ, বাঙ্গালা নামগুলোর উৎপত্তি কাহিনী বয়ান করেছে কে? সম্রাট আকবরের সভারত্ন আবুল ফজল। বঙ্গ যোগ আল, বাঙ্গাল, এই আল অংশটুকু কোন প্রসঙ্গে এসেছে? এই আল শব্দ অর্থ হচ্ছে জমির আল, সীমানা বা বাঁধ। জমির চারদিক থেকে আটকিয়ে দেওয়া হয় বা সীমানা দেওয়া হয়, সেটাকে আল বলা হয় এবং ওইটার সাথে যুক্ত হয়েছে বঙ্গ। তো শব্দটা দাঁড়াচ্ছে বাঙ্গাল। কোন শতকে বাংলাদেশ বিভিন্ন জনপদে বিভক্ত ছিল? ষষ্ঠ এবং সপ্তদশ শতকে বাংলাদেশ বিভিন্ন জনপদে বিভক্ত ছিল। শশাঙ্ক কোন জনপদের রাজা ছিলেন? শশাঙ্ক গৌড় জনপদের রাজা ছিলেন। শশাঙ্কের আমলে প্রাচীন বাংলা প্রথমবারের মতো ঐক্যবদ্ধ হয়। তখন কোন তিনটি জনপদ এক হয়ে একটি বিশাল জনপদে পরিণত হয়? এটি পুন্ড্র, গৌড়, রাঢ়। এই তিনটি জনপদ মিলে শশাঙ্কের আমলে বাংলা ঐক্যবদ্ধ হয় এবং শশাঙ্কই ছিল প্রথম যিনি এই তিনটি রাজ্যকে তিনটি জনপদকে একত্রে ঐক্যবদ্ধ করে প্রাচীন বাংলা গঠন করেন। শশাঙ্ক ও পাল রাজারা নিজেদের কি বলে পরিচয় দিতেন? তারা গৌরাধিপতি গৌরাধিপতি নামে পরিচয় দিতে পছন্দ করতেন। গৌড়ের প্রতিদ্বন্দ্বী ছিল কোন জনপদ? গৌড়ের প্রতিদ্বন্দ্বী ছিল বঙ্গ জনপদ। পাঠান শাসনামলে কোন নামে বাংলার সব জনপদ এক হয়? বঙ্গ নামে। কার শাসনামলে? পাঠান শাসনামলে। কত সালে ভারতবর্ষ 3 খণ্ড হয়? 1947 সালে ভারতবর্ষ 3 খণ্ড হয়। বাংলা সাহিত্যের ফসল শূন্য সময় বলা হয় 1200 থেকে 1350, যাকে অন্ধকার যুগ বলা হয়। এই সময়টাতে তেমন কোনো গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য কোনো সাহিত্যকর্ম রচিত হয়নি, তাই এটিকে অন্ধকার যুগ বলে অভিহিত করা হয়। মধ্যযুগের প্রধান কাব্যধারার নাম ছিল কি? মধ্যযুগের প্রথম কাব্যধারার নাম ছিল মঙ্গল কাব্য। মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল কি? মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল ছিল বৈষ্ণব পদাবলী। আধুনিক যুগের সবচেয়ে বড় অবদান কোনটি? আধুনিক যুগের সবচেয়ে বড় অবদান হচ্ছে গদ্য, যা প্রাচীন যুগ এবং মধ্যযুগে ছিল না। অর্থাৎ বাংলা সাহিত্যে গদ্য আধুনিক যুগের অবদান। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান কে ছিলেন? ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান ছিলেন উইলিয়াম কেরি। রামরাম বসু কে ছিলেন? রামরাম বসু ছিলেন উইলিয়াম কেরির সহযোগী। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম কি? বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম পেরিচাঁদ মিত্রের আলালের ঘরে দুলাল। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই ভিডিওগুলো আপনারা একবার দেখলে কখনোই এগুলো আপনাদের কমপ্লিট হবে না, কখনোই মনে থাকবে না। আপনারা যদি এখনই আবার আগের যে আমি প্রশ্নগুলো দিয়েছি ওই প্রশ্নগুলো থেকে আপনাদের প্রশ্ন করা হয়, আপনারা ভুল করবেন। এই প্রশ্নগুলো সঠিকভাবে উত্তর করতে আপনাদের অবশ্যই এগুলো বারবার পড়তে হবে। সবথেকে ভালো হয় আপনারা বইটি কিনে নিন। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে এই ভিডিওটি আপনারা মিনিমাম 2 কি 3 বার দেখে নিন এবং পারলে নোট করে নিন আপনাদের ডায়েরিতে অথবা নোটপ্যাডে। এতে হবে কি যে আপনাদের এইসব প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। প্রশ্নগুলো আপনাদের মাথায় থাকবে। চাইলে ভিডিওটি ডাউনলোড করেও দেখতে পারেন। চাইলে আপনারা এই ভিডিওটি 2-3 বার দেখতে পারেন অথবা চাইলে আপনারা ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে অথবা স্লো করেও দেখতে পারেন, আপনাদের ইচ্ছা। মানে আপনাদের সুবিধার জন্য এই চ্যানেল আপনাদের সকল প্রকার সুবিধা দিয়ে থাকবে। চলুন আমরা সামনে আগাই। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্যের নাম কি? নাম ছিল মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্য লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত এবং এটি বাংলা সাহিত্যের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম। বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডির নাম কি? বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডির নাম হচ্ছে কৃষ্ণকুমারী। এটিও লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের প্রহসন দুটির নাম কি? এটি হচ্ছে একেই কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়েরও। মাইকেল মধুসূদন তার সাহিত্যিক জীবনে এই দুটোই প্রহসন লিখেছিলেন।
এছাড়া তার অন্যান্য সাহিত্যকর্মের লিস্ট নিয়ে আরেকটি ভিডিও আপলোড করা হবে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। অবশ্যই সেই ভিডিওটি আপনাদের নোটিফিকেশন আকারে যাবে। আধুনিক যুগের কোন প্রতিভাধর কবির হাত ধরে সনেট, মহাকাব্য, ট্রাজেডি এসেছে? মাইকেল মধুসূদন দত্ত। চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? কে করেন? কোথা থেকে? চর্যাপদ ১৯০৭ সালে পণ্ডিত মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেন। তিনি নেপালের রাজদরবার থেকে চর্যাপদ আবিষ্কার করেন। তার উপাধি হিসেবে মাঝে মাঝে প্রশ্ন এসে থাকে যে হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি ছিলেন? তার উপাধি ছিলেন মহামহোপাধ্যায়। এটি প্রায় প্রশ্নে বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। চর্যাপদের সাথে আবিষ্কৃত অন্য বই দুটির নাম কি? চর্যাপদের সাথে আবিষ্কৃত অন্য বই দুটির নাম ছিল দোহাকুশ এবং ডারকানব। হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধগান দোহা বাংলা এবং ইংরেজি কত সালে প্রকাশিত হয়? এটি ১৯১৬ সালে, অর্থাৎ বঙ্গাব্দ ১৩২৩ সালে আবিষ্কার করা হয়, প্রকাশিত করা হয়। চর্যাপদ যে বাঙালির একথা প্রমাণ করে সারেন কে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। অর্থাৎ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ই প্রথম চর্যাপদ যে বাঙালি কর্তৃক লিখিত এটি প্রমাণ করেন। কোন গ্রন্থে প্রমাণিত হয় যে চর্যাপদ বাঙালি লিখিত? বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ ১৯২৬ সালে প্রকাশিত হয়েছিল এটি। চর্যাপদ কিসের সংকলন? চর্যাপদ কবিতা বা গানের সংকলন। চর্যাপদের মোট কতটি পদ উদ্ধার করা হয়? চর্যাপদের মোট 46.৫টি পদ উদ্ধার করা হয়। এর বেশি পদ উদ্ধার করা হয়নি, উদ্ধার করা যায়নি। চর্যাপদের মোট কবি কতজন? চর্যাপদের মোট কবি ২৪ জন। চর্যাপদের সর্বাধিক পদ কাহ্নপার রচয়িতা, এখানে রচয়িতা হবে, রচয়িতার অন্য নাম কি ছিলেন? চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতা কাহ্নপার অন্য নাম কি ছিলেন? কৃষ্ণাচার্য। কাহ্নপার অন্য নাম ছিল কৃষ্ণাচার্য। চর্যাপদের ঢঙে আধুনিক কোন কবি কবিতা রচনা করেছেন? রবি ঠাকুর, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মে, কবিতায় বিশেষ করে চর্যাপদের ছোঁয়া পাওয়া যায়। ১৮০০ শতকের আগে কবিতা গাওয়া হতো। কবিতা পড়ার বস্তু হয়ে দাঁড়ালো কোন কবির হাত ধরে? এখানে টাইপিং এর জন্য এখানে ধরাটা আসেনি এখানে আর এখানে। তো এখানে প্রশ্নটা ছিল ১৮০০ শতকের আগে কবিতা গাওয়া হতো, অর্থাৎ কবিতার সাধারণত ছন্দটা ছিল গানের মতো, একটি লাইনের সাথে অন্য লাইনের ছন্দ ছিল মাস্ট, এটা করতেই হতো। তো এই যে ছন্দ, এই ছন্দের নাম ছিল পয়ার ছন্দ। ছন্দের নাম কি ছিল? পয়ার ছন্দ। পয়ার পয়ার তবে মাইকেল মধুসূদন দত্ত এই পয়ার ছন্দের পরিবর্তে বাংলা সাহিত্যে নতুন কিছু ছন্দের আবিষ্কার করেন, যার ভিতরে অমিত্রাক্ষর ছন্দ অন্যতম। তো তার ছন্দ আবিষ্কারের পরে কবিতার এই যে মানে কবিতার ভিতরে যে গান গাওয়ার একটা প্রবণতা ওটি ছিল না। তারপরে কবিতার আবৃত্তি করা হতো, অর্থাৎ তখন কবিতার আবৃত্তি খুব সুন্দর হয়ে দাঁড়ালো। ১৮০০ শতকের আগে কবিতা গাওয়া হতো, কিন্তু কবিতা পড়ার বস্তু হয়ে দাঁড়ালো কোন কবির হাত ধরে? মাইকেল মধুসূদন দত্তের হাত ধরে। চর্যাপদের সবচেয়ে সুন্দর কবিতাটি কে লিখেছেন? শবরীপা। কোন শতকে মুসলমানরা বাংলায় আসেন? বাংলায় আসেন ১৩ শতকে, ১২০০ থেকে ১২০৭ এর মধ্যে। মুসলমানরা কাকে পরাজিত করে বাংলায় আসে? মুসলমানরা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলায় আসে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কার রচনা? শ্রীকৃষ্ণ কীর্তন বরু চণ্ডীদাসের রচনা। কত সালে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য উদ্ধার করা হয়? ১৯০৯ সালে উদ্ধার করা হয়। শ্রীকৃষ্ণ কাব্য কোন জায়গা থেকে উদ্ধার করা হয়? বাঁকুড়ার একটি গোয়ালঘর থেকে শ্রীকৃষ্ণ কাব্য উদ্ধার করা হয়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে রচনা করেন? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য শ্রী বসন্ত রঞ্জন রায় উদ্ধার করেন। বাংলা ভাষার প্রথম মহাকবি কে? বাংলা ভাষার প্রথম মহাকবি ছিলেন বরু চণ্ডীদাস।
দেবতাদের কাছে মঙ্গল কামনা করা হয় কোন কাব্যে? মঙ্গল কাব্যে। কোন সময়, কত সময় ধরে মঙ্গল কাব্য রচিত হয়? মঙ্গল কাব্য রচিত হয় প্রায় 500 বছর ধরে। মনসা মঙ্গলের কবিগণের নাম লিখুন। মনসা মঙ্গল লিখেছিলেন হরিদত্ত, নারায়ণ দেব, বিজয়গুপ্ত, বিপ্রদাস। চণ্ডীমঙ্গল কাব্যের কবিগণের নাম লিখুন। চণ্ডীমঙ্গল কাব্যের কবিগণ ছিলেন মানিক দত্ত, দ্বিজ মাধব, মুকুন্দরাম চক্রবর্তী, দ্বিজ রামদেব, ভারতচন্দ্র রায় গুণাকর। ধর্মমঙ্গল কাব্যের কবিগণের নাম লিখুন। মঙ্গল কাব্যের কবিগণ ছিলেন ময়ূর ভট্ট, মানিক রাম, রূপরাম, সীতারাম, গণরাম। মঙ্গল কাব্যকে অপাঠ্য বলেছেন আধুনিক কোন কবি? সুধীন্দ্রনাথ দত্ত। সুধীন্দ্রনাথ দত্ত আহ মঙ্গল কাব্যকে অপাঠ্য বলেছেন। কেন বলেছেন আমি জানি না। চণ্ডী মঙ্গল কাব্যের দুজন সেরা কবি কে কে? ভারতচন্দ্র রায় গুণাকর, মুকুন্দরাম চক্রবর্তী। মনসা মঙ্গল কাব্যের দুজন সেরা কবি কে কে? মনসা মঙ্গল কাব্যের সেরা কবি হচ্ছে বিজয়গুপ্ত, বংশীদাস। এইসব প্রশ্ন আপনাদের লিখিত পরীক্ষায় আসতে পারে। এমসিকিউতে সাধারণত এসব প্রশ্ন আসে না, লিখিততে এসব প্রশ্ন এসে থাকে। কালকেতু ফুল্লরা কিসের কাহিনী? কালকেতু ফুল্লরা চণ্ডীমঙ্গলের কাহিনী। ধনপতি লহনা কিসের কাহিনী? চণ্ডীমঙ্গলের কাহিনী। কালকেতু ফুল্লরার স্বর্গীয় নাম ছিল কি? নীলাম্বর ছায়া। স্বর্ণ গৌধিকা, এখানে গৌরিকা হবে, স্বর্ণ গৌরিকা কি? গৈসাপ। স্বর্ণ গৌরিকার বেশে কে মর্তে আসেন? দেবী চণ্ডী। মধ্যযুগের বলিষ্ঠ আত্মবিশ্বাসী প্রতিবাদী পুরুষকে? ইনি ছিলেন চাঁদ সওদাগর। শনকা কার স্ত্রী? চাঁদ সওদাগরের। এখানে কিছু কিছু টাইপিং মিস্টেক হতে পারে যা আমার জানা নেই। আপনারা যদি এখানে কোনো ভুল পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি এগুলো ওইসব কমেন্ট পিন করে রাখবো যাতে অন্যরা যারা ভিউয়ার আছে তারা যেন এসব ভুল না করে। চাঁদ সওদাগর কতদিন ঘরহারা ছিলেন? চাঁদ সওদাগর মোট 12 বছর ঘরহারা ছিলেন। লক্ষিন্দর কার পুত্র, কার স্বামী ছিলেন? লক্ষিন্দর চাঁদ সওদাগরের পুত্র ছিলেন এবং বেহুলা এবং বেহুলার স্বামী ছিলেন এবং চাঁদ সওদাগর এবং শঙ্কার পুত্র ছিলেন। বেহুলার বাড়ি কই ছিল? বেহুলার বাড়ি ছিল উজানিনগর। স্বর্গের ধোপানির নাম কি? স্বর্গের ধোপানির নাম নেতা। কবি কঙ্কন কার উপাধি ছিল? তিনি কোথাকার কবি ছিলেন? কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী এর উপাধি ছিলেন। তিনি শিলিরাজ শিলিম্বরাজ শহরের সিলিম্বরাজ, এটার প্রোনাউন্সিয়েশন কি হবে আমার জানা নেই। সিলিম্বরাজ শহরের গোপীনাথ তালুকের দামুন্যা গ্রামে। মধ্যযুগের নির্বিকার নিরাবেগ কবি কে ছিলেন? মধ্যযুগের নির্বিকার নিরাবেগ কবি ছিলেন মুকুন্দরাম চক্রবর্তী। মুরারিশীল, ভারুদত্ত, কলিঙ্গের রাজা কিসের চরিত্র? চণ্ডীমঙ্গলের চরিত্র। দেবী অন্নদা কার খেয়া নৌকায় পার হন? দেবী অন্নদা ঈশ্বরী পাটনির খেয়া নৌকায় নদী পার হন। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, দেবী অন্নদার কাছে এটি কার প্রার্থনা? এটি ঈশ্বরী পাটনির প্রার্থনা। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটি কার রচনা? এটি ভারতচন্দ্র রায় গুণাকরের রচনা। ভারতচন্দ্র রায় গুণাকর কোথায় জন্মগ্রহণ করেন? তিনি বর্তমান হাওড়া পেরো বসন্তপুর বা পান্ডুয়া গ্রামে আনুমানিক 1712 সালে জন্মগ্রহণ করেন। ভারতচন্দ্র রায় গুণাকর কোন রাজসভার কবি ছিলেন? নবদ্বীপ রাজসভার কবি ছিলেন। ভারতচন্দ্রকে রায় গুণাকর উপাধি কে দেন? ভারতচন্দ্রকে রায় গুণাকর উপাধি দেন নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র। ভারতচন্দ্র রায় গুণাকরের বিখ্যাত কাব্য কোনটি যা 200 বছর ধরে আলোড়ন জাগিয়ে যাচ্ছে? এটা হচ্ছে বিদ্যাসুন্দর। ভারতচন্দ্র রায় গুণাকর রচিত অঙ্গদা মঙ্গলের কাহিনী কয়টি ভাগে বিভক্ত? এটি 3টি ভাগে। একটি হচ্ছে অন্নদামঙ্গল, বিদ্যাসুন্দর, ভবানন্দ মানসিং। মন্ত্রের সাধন কিংবা মন্ত্রের সাধন কিংবা সিঁড়ির পাতন। নগর পুরিলে দেবালয় কি এড়ায়? এক্ষেত্রে এ দুটো ধর হবে, এটি টাইপিং মিস্টেক। নগর
পুরিলে দেবালয় কি এরায়, এটি কার রচিত? এগুলো হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকরের রচিত। শ্রী চৈতন্যদেবের জীবনীকাল দেখুন, জীবনকাল। তিনি 1486 থেকে 1533 সাল পর্যন্ত বেঁচে ছিলেন। শ্রী চৈতন্যদেব কোন ধর্ম প্রচার করেন? তিনি বৈষ্ণব ধর্ম প্রচার করেন। বৈষ্ণব কবিতার 4 মহাকবির নাম লিখুন। বৈষ্ণব কবিতার 4 মহাকবির নাম হচ্ছে বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস। মধ্যযুগের কবিতায় কি প্রকাশ পেত? মধ্যযুগের কবিতার মেইন থিম ছিল ধর্ম, অর্থাৎ ধর্মকে ভিত্তি করেই মধ্যযুগের বিভিন্ন কবিতা সম্পাদিত হতো এবং এই কবিতাগুলো মধ্যযুগের সেরা কবিতা হিসেবে মনোনীত। রাধা ও কৃষ্ণ কিসের প্রতীক? রাধা ও কৃষ্ণ মানবাত্মা এবং পরমাত্মার প্রতীক। এটি প্রায় প্রশ্ন এসে থাকে বিভিন্ন পরীক্ষায়। বৈষ্ণবদের মতে রস কত প্রকার? বৈষ্ণবদের মতে রস 5 প্রকার: দান্ত, দাস্য, বাৎসল্য, সূক্ষ্ম এবং মধুর। রবীন্দ্রনাথ যদি মধ্যযুগে জন্মাতেন তাহলে তিনি কি হয়ে জন্মগ্রহণ করতেন? বৈষ্ণব কবি। মধ্যযুগের কোন ভাষায় রবীন্দ্রনাথ কবিতা রচনা করেছেন? মধ্যযুগের ব্রজবুলি ভাষায় তিনি কবিতা রচনা করেছেন। ব্রজবুলি ভাষায় রচিত রবীন্দ্রনাথের রচনা কোনটি? এটি ছিল ভানু সিংহের পদাবলী। ভানু সিংহের পদাবলী নামক যে রচনা, এটি ব্রজবুলি ভাষায় রবীন্দ্রনাথ রচনা করেছিলেন। বিদ্যাপতি কোন রাজ্যের সভাকবি ছিলেন? বিদ্যাপতি রাজা শিব সিংহের রাজধানী মিথিলার সভাকবি ছিলেন। বিদ্যাপতি এর কি কি উপাধি ছিল? বিদ্যাপতির কবি কণ্ঠহার, মৈথিলী কোকিল, অভিনব জয়দেব, নবকবি শিখর, অর্থাৎ এই 4টি উপাধি ছিল। বাংলা সাহিত্যের মধ্যযুগে কোন সমস্যাটি বিদ্যমান ছিল? বাংলা সাহিত্যের মধ্যযুগে কোন সমস্যাটি বিদ্যমান? এটি ছিল চণ্ডীদাস। চণ্ডীদাস নিয়ে মধ্যযুগীয় সাহিত্যে একটি বিতর্ক রয়েছে যে বড়ু চণ্ডীদাস এবং বড়ু চণ্ডীদাস বাদে আরো একজন চণ্ডীদাস, এখানে কি এদের সত্তা কি ভিন্ন, না এরা দুজন একই সাহিত্যিক, এটা প্রমাণ করা যাচ্ছে না এখনো। তো বাংলা সাহিত্যের মধ্যযুগে চণ্ডীদাস সমস্যাটা এখনো বিদ্যমান। বাংলা ভাষায় একটি কবিতাও না লিখে বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন কোন কবি? তিনি ছিলেন বিদ্যাপতি। এক অক্ষর কবিতাও না লিখে বাংলা সাহিত্যের ইতিহাস দখল করে আছে কে? শ্রী চৈতন্যদেব। অর্থাৎ ইতিহাসে শ্রী চৈতন্যদেবের ভূমিকা অনেক। কোনো কবিতা না লিখেও, কিন্তু বাংলা ভাষায় একটি কবিতাও না লিখে বাংলা ভাষার কবি হয়ে আছেন বিদ্যাপতি। অর্থাৎ বিদ্যাপতি বাংলা ভাষায় কোনো কবিতা না লিখেও তিনি বাংলা সাহিত্যের একজন কবি, কিন্তু এক অক্ষর কবিতাও না লিখে বাংলা সাহিত্যের ইতিহাস দখল করে আছেন শ্রী চৈতন্যদেব। তার নামে একটি আলাদা যুগেরই নাম রয়েছে, চৈতন্য যুগ। চৈতন্য দেবের জীবনীকাল দেখুন। চৈতন্য দেবের জীবনীকাল ছিলেন 1486 থেকে 1533। এটি আগে একবার লেখা হয়েছে উপরে। চৈতন্য দেবের জন্মস্থান এবং মৃত্যুস্থান লিখুন। চৈতন্য দেবের জন্মস্থান ছিল নবদ্বীপ এবং মৃত্যুস্থান ছিল পুরী। পূর্বে পুরী নামক এক ধরনের জায়গার নাম ছিল, এটি জনপদের নামই ছিল, কিন্তু বর্তমানে এর কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ এই পুরীর কোনো ভূখণ্ডের অস্তিত্বই নেই, তাই জনপদে এটি এখন ধরা হয় না। নবদ্বীপ তো বরিশালের জনপদ ছিল, বর্তমানে এর নাম বরিশাল, কিন্তু পূর্বে এর নাম ছিল নবদ্বীপ। পুরী নামক কোনো ভূখণ্ডের উল্লেখ কোথাও পাওয়া যায়নি। চৈতন্যদেবের আসল নাম এবং ডাকনাম কি ছিল? চৈতন্যদেবের আসল নাম ছিল বিশ্বম্ভর এবং ডাকনাম ছিল নিমাই। চৈতন্যদেবের জীবনী হিসেবে সব থেকে বিখ্যাত রচনা কোনটি? কে রচনা করেন? চৈতন্য জীবনী ছিল চৈতন্য চরিতামৃত। এটি কে রচনা করেছে এই তথ্যটি এখানে নাই। সীতাচরিত কার লেখা? সীতাচরিত লোকনাথ দাস কর্তৃক লেখা। জার্মান ভাষায় বাইবেল অনুবাদ করেছিলেন কে? মার্টিন লুথার। মহাভারত ও রামায়ণ কে লিখেছেন? মহাভারত লিখেছেন বাল্মীকি মুনি এবং রামায়ণ লিখেছেন বেদব্যাস।
মহাভারত এবং রামায়ণ বাংলায় কারা অনুবাদ করেন? মহাভারত বাংলায় অনুবাদ করেন কাশিরাম দাস এবং রামায়ণ অনুবাদ করেন কীর্তিবাস ওঝা। পরাগল খান কাকে দিয়ে আংশিকভাবে মহাভারত রচনা করান? তিনি কবীন্দ্র পরমেশ্বরকে দিয়ে আংশিকভাবে মহাভারত রচনা করান, তবে সম্পূর্ণ মহাভারত রচনা করেছিলেন বাল্মীকি মুনি। পরাগল খানের ছেলের নাম কি ছিল? পরাগল খানের ছেলের নাম ছিল ছুটি খান। মালাধর বসুর রচনা কি ছিল? মালাধর বসুর রচনা ছিল শ্রীকৃষ্ণ বিজয়। শ্রীকৃষ্ণ বিজয়ের অপর নাম কি? শ্রীকৃষ্ণ বিজয়ের অপর নাম ভগবত। পুরস্কার কার কবিতা? পুরস্কার রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক লিখিত একটি কবিতা। কৃত্তিবাসের জন্মস্থান কোনটি? কৃত্তিবাসের জন্মস্থান ছিল নদিয়ার ফুলিয়া গ্রামে। কাশিরাম কোন সময়ের ভিতরে মহাভারত রচনা করেন? কাশিরাম ১৬০২ থেকে ১৬১০ মধ্যে মহাভারত রচনা করেন। লক্ষণ সেন কোন অঞ্চলের রাজা ছিলেন? লক্ষণ সেন নবদ্বীপ অঞ্চলের রাজা ছিলেন। বাংলা ভাষায় প্রথম মুসলমান কবি কে ছিলেন? বাংলা ভাষায় প্রথম মুসলমান কবি ছিলেন শাহ মোহাম্মদ সগীর। শাহ মোহাম্মদ সগীর। তিনি কার রাজত্বকালে কাব্য রচনা করেন এবং কোন কাব্য? তিনি সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ এর আমলে ইউসুফ জুলেখা কাব্য রচনা করেন। হানিফা এবং কয়রাপরি কার রচনা? এটি সাবিরিদ খানের রচনা। কারা ফার্সি ভাষায় ইউসুফ জুলেখা রচনা করেন অর্থাৎ ট্রান্সলেট করেন? এটি ছিল ফেরদৌসী ও জামি। লাইলি মজনু বাংলায় অনুবাদ করেন কারা? কে? বাংলায় লাইলি মজনু অনুবাদ করেন বারহাম খান। রসুল বিজয় এবং বিদ্যাসুন্দর কার রচনা? এটি সাবিরিদ খানের রচনা। ষোড়শ শতকে মধু মালতী কার লেখা? ষোড়শ শতকে মধু মালতী মোহাম্মদ কবিরের লেখা। নসিহতনামা কার রচনা? নসিহতনামা এটি লিখেছিলেন আফজল আলী। সৈয়দ সুলতানের রচনাগুলি লিখুন। সৈয়দ সুলতানের রচনাগুলি ছিল নবী বংশ, শবে মেরাজ, রসুল বিজয়, ওফাতে রসুল, জয়কুম রাজার লড়াই, ইবলিস নামা, জ্ঞান চৌতিসা এবং জ্ঞান প্রদীপ। আব্দুল হাকিমের ৮টি কাব্যের মধ্যে উল্লেখযোগ্যগুলোর নাম লিখুন। উল্লেখযোগ্যগুলোর নাম হচ্ছে ইউসুফ জুলেখা, নূরনামা, কারবালা, শহরনামা। যেসব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী, এখানে কবিতার লাইনটি আর একটু হবে, এখানে সম্পূর্ণ লাইনটি এখানে লেখা নেই। যেসব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী ন জানি কোন কাব্যের অন্তর্ভুক্ত? এটি নূরনামা কাব্যের অন্তর্গত। আরাকান রাজ্যের সভাকবি কারা? আরাকান রাজ্যের সভাকবি হচ্ছেন আলাউল, মাগন ঠাকুর, কাজী দৌলত। আরাকান রাজ্যের শ্রেষ্ঠ কবি কে ছিলেন? আরাকান রাজ্যের শ্রেষ্ঠ কবি ছিলেন আলাউল। কুরেশি মাগুন ঠাকুর কাকে আশ্রয় দিয়েছিলেন? কুরেশি মাগুন ঠাকুর আলাউলকে আশ্রয় দিয়েছিলেন। কুরেশি মাগুন ঠাকুরের রচনা কোনটি? কুরেশি মাগুন ঠাকুরের রচনা হচ্ছে চন্দ্রাবতী। আলাউল কোন দশকের কবি? আলাউল সপ্তদশ দশকের কবি। আলাউলের শ্রেষ্ঠ কাব্য কোনটি? আলাউলের শ্রেষ্ঠ কাব্য হচ্ছে পদ্মাবতী। মাগন ঠাকুরের অনুরোধে আলাউল কোনটি অনুবাদ করেন? পদ্মাবতী। সেকান্দার নামা এবং হপ্তপয়করের মূল লেখককে? কবি নিজামী। প্রাচীন হিন্দি ভাষার মহাকবিকে তার কাব্যের নাম কি? মালিক মোহাম্মদ জায়সি ছিলেন প্রাচীন হিন্দি ভাষার মহাকবি। মিথিলার রাজা বিদ্যাপতিকে কোন উপাধি দেওয়া হয়? তার উপাধির নাম ছিল কবি কণ্ঠহার। প্রাচীন সংস্কৃত ভাষায় রচিত পুরুষ পরীক্ষা কার রচনা? এটি ছিল বিদ্যাপতির রচনা। চৈতন্য চরিতামৃত কার লেখা? চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজের লেখা। এখানেই মোট ১৪২টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এবং তার থেকে বেশি থাকার কথা। এখানে মোট ১৪২টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এখানেই আমি শেষ করলাম। আশা করি এই ভিডিওটি আপনারা বারবার দেখে নেবেন
এতে আপনাদেরই উপকার হবে। আমার উপকার অবশ্য হবে, তার থেকে বেশি আপনাদেরই বেশি উপকার হবে। কারণ এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আপনাদের কখনোই মনে থাকবে না। সবথেকে ভালো হয় আপনারা এগুলো নোট করে নিবেন। ভিডিওটি আরেকবার প্লে করে এটা ফাস্ট ফরওয়ার্ড, এখানে আপনার প্লেব্যাক স্পিড 2x অথবা 1.5x দিয়ে আপনারা ভিডিওটি দেখবেন আরেকবার, এতে আপনাদের সময় কম লাগবে। এবং ভিডিওগুলো অবশ্যই এই স্ক্রিপ্টগুলো আপনারা নোট করে নিবেন। এবং যদি একান্তই আপনাদের এই পিডিএফটি দরকার হয়, তাহলে আপনারা এই নাম্বারে 01300009095 এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে আমি এই পিডিএফটি আপনাদের দিয়ে দেব। সমস্যা নেই। আপনাদের সুবিধার জন্য এই চ্যানেল এবং আমি যতটুকু সম্ভব ততটুকুই করার চেষ্টা করব। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আশা করি সামনে এরকম বিভিন্ন খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের ভিডিও দেওয়া হবে, বিভিন্ন ক্লাস নেওয়া হবে এবং এখানে আমি আরো বেশ কিছু প্লে লিস্ট আপলোড করেছি, যেমন কমন মিস্টেকস ইন ইংলিশ। ওখানে আপনার দৈনন্দিন জীবনে যেসব কমন মিস্টেকস আপনারা করে থাকেন সেগুলো নিয়ে আমি একটা ভিডিও অর্থাৎ প্লে লিস্ট চালু করেছি। যারা বাংলা ব্যাকরণে একেবারেই দুর্বল তাদের জন্য একটি প্লে লিস্ট রয়েছে, জিরো টু হিরো বাংলা ব্যাকরণ সিরিজ। ওখানেও আপনারা বাংলা ব্যাকরণে এ টু জেড সবকিছুই জেনে নিতে পারবেন। যদিও ওগুলো ভিডিও এখনো আপলোড করা হচ্ছে, কারণ চ্যানেল নতুন, আপনারা জানেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। যদি কোনো সমস্যা থেকে থাকে এবং যদি কোনো সাজেশন, যদি কোনো প্রশ্ন বা যদি কোনো টপিক আপনাদের সাজেস্ট করার দরকার পড়ে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অবশ্যই ওই ভিডিওতে ওই টপিকে একটি না একটি ভিডিও আমি আপলোড করবই। এবং যদি কোনো আপনাদের সাজেশন থাকে তাহলে অবশ্যই আপনি চাইলে আমাকে ফেসবুকের ইনবক্সেও জানাতে পারেন। আমি আমার চ্যানেলে আমার ফেসবুক আইডির লিংক এড করে দিয়েছি এবং এই চ্যানেলের শেষেও দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, আপনারা চাইলে সেখানে আমাকে টেক্সট করতে পারবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।